পুজোর দিনগুলো কেন যে এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আজও বুঝতে পারে না বাঙালিরা। যেন এই তো দুর্গাপূজা আরম্ভ হলো, দেখতে দেখতে আবার লক্ষ্মী পুজোও চলে এলো। আজকের আবহাওয়াটা একেবারে রোদ ঝলমলে, তবে আকাশে হালকা মেঘও আছে, কিন্তু খুব একটা গরম নেই। সকাল থেকেই পুজোর জোগাড়জাটি শুরু করে দিয়েছে বৌঠান। আমি আর রথিজিৎ দুজনেই সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ বৌঠানের কড়া নির্দেশ স্নান না করে কেউ পুজোর কাজে হাত দিতে পারবে না। স্নান করে শুদ্ধ চিত্তে রথিজিৎ আর আমি বাজার থেকে পুজোর জন্য বৌঠানের করে দেওয়া লিস্ট অনুযায়ী পুজোর সব রকম উপকরণ নিয়ে এসেছি। পুজো উপলক্ষে জিনিসপত্রের আকাশছোঁয়া দামের জন্য বাজার থেকে আসার পর থেকেই রথিজিৎ বেজায় চটে আছে। তার উপর রথিজিৎ উপোস রেখেছে। না, রথিজিৎ যে একা রেখেছে তা নয়, আমি, বৌঠান, বেচা আমরা সবাই রেখেছি। তাই রথিজিতের অবস্থা আমি ভালোই বুঝতে পারছি। সকাল থেকে একবারও চা না খাওয়ায় মনটা যেন কেমন আনচান করছে। এখন মনে হচ্ছে কেন যে ঝকমারি করে রথিজিতের দেখা দেখি উপোস করতে গেলাম। খিদের জ্বালা বড় জ্বালা। বৌঠান যে সত্যি কি করে নির্জলা উপোস করে থাকে, আমার তো বেলা গড়াতে না গড়াতেই ছুঁচোয় পেটে ডন মারতে শুরু করেছে। বৌঠান এদিকে সুন্দর করে ঠাকুরের সামনে আলপনা দিয়ে নারকেল নাড়ু করার জন্য রান্নাঘরে নারকেলে ছাই মারছে। রথিজিৎ গেছে পুরোহিত মশাইকে ডেকে আনতে, কারণ পুজোর দিনগুলোতে পুরোহিতদের ডিমান্ড বেড়ে যায়, তাদের আর পাওয়াই যায় না। বৌঠান রথিজিৎকে বলেই দিয়েছে পুরোহিতকে নিয়ে তবেই আসবে, না হলে পুজো শেষ হতে রাত হয়ে যাবে। বেচা ওইদিকে সন্ধেবেলা খাবারের যে ব্যবস্থা করা হয়েছে তা রান্নার আয়োজন করছে, আর আমিও একদিকে বৌঠানের আদেশে ঠাকুরের পুজোর উপকরণগুলো সাজিয়ে রাখছি। ইতিমধ্যে নানা রকম কাজের ব্যস্ততার মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে। রথিজিৎ পুরোহিত মশাইকে নিয়ে চলে এসেছে, আর আমরাও তৈরি হয়ে পুজোয় বসে পড়েছি। বৌঠান কতজন অবাঙালিদের নিমন্ত্রণ করেছে, পাড়ার সব কচি কাচারাও এসেছে। বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনিও শোনা যাচ্ছে। পাঁচালি পড়ে পুজো শেষ করে বৌঠান সবাইকে প্রসাদ দিয়ে রথিজিৎকে বলল, শোনো, তোমরা সবাই মিলে খেতে বসে যাও, আর বাচ্চাগুলোকেও বসিয়ে দাও, বুঝলে? বলে বৌঠান রান্নাঘরের দিকে চলে গেল। রথিজিৎ বলল, তা তুমিও তো বসে পড়তে পারতে। আমি বসে পড়লে পরিবেশন কে করবে শুনি? আমি আর বেচা পরে খাবো, তোমরা খেয়ে নাও। অগত্যা আমরা সবাই খেতে বসে পড়লাম। খাওয়া সবেমাত্র শুরু করেছি, দেখি হাবলু এসে হাজির। হাবলু আমাদের বাড়ি ছেড়ে 4টে বাড়ি পরেই থাকে। হাবলু একদম গোলগাল নাদুস নুদুস প্রকৃতির ছেলে, খেতে বড্ড ভালোবাসে। হাবুলকে দেখে রথিজিৎ বলল, এ কি হাবলু, এত দেরি হলো কেন? আরে এসো এসো বসো। হাবলু বসতে বসতে বলল, আরে রথিদা, চাটুজ্জেদের বাড়িও নিমন্ত্রণ ছিল, ওখান থেকেই খেয়ে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। না না, তাও বেশি নয়, 5খান লুচি খেয়েই চলে এসছি। আচ্ছা আচ্ছা, না না, কিছু দেরি তেমন হয়নি, আমরাও সবেমাত্র খেতে বসছি। হাবলু হাসি হাসি মুখ করে খেতে বসলে আমরাও খাবার খাওয়া শুরু করলাম। যেখানে আমরা 4টে লুচিকে হাঁসফাঁস করছি, ইতিমধ্যেই হাবলু 10টা খেয়ে ফেলেছে। এমন সময় বৌঠান হাবলুকে লুচি দিতে চাইলে হাবলু বলে, না না বৌঠান, আর দিও না, আমি খেতে পারবো না আর। এ মাহাবুল, তুমি খেলে কোথায়? না না মেঘ, তুমি ওর কথা শোনো না, আরো কয়েকটা দিয়ে যাও ওকে। না, এত করে বলছো যে গেলে দাও আর কয়েকখান। আমরা কেউই আর হাসি চেপে রাখতে পারলাম না। এই সবের পর্ব শেষ হতে হতে রাত হয়ে যায়। যথারীতি পরদিন উঠতেও দেরি হয়ে যায়।
সকালে জল খাবার খাওয়ার পরে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি আর বেচা বাগানের ফুল গাছগুলোয় জল দিচ্ছে। রথিজিৎ নিজের ঘরে কি সব লেখালেখি করছে। এমন সময় দেখি আমাদের বাড়ির সামনে একটি ঘোড়ার গাড়ি এসে থামলো। সেটা থেকে নামলেন দুইজন ভদ্রলোক। এক নজরেই দেখে বুঝলাম বর্ধমান শহরের বিলাসপুরের জমিদার রানা প্রতাপ বাবু আর একজন নায়েব মশাই। ওনাদের দেখে আমি রথিজিতের কাছে ছুটে যাই। আরে রথিজিৎ, বলছি শিগগির নিচে চলো। কেন, নিচে আবার কি হলো? নিচে বিলাসপুরের জমিদার রানা প্রতাপ বাবু আর নায়েব মশাই এসেছেন। বলছো কি হে বিজয়? চলো দেখা যাক দেখি। আমরা দুজনেই নিচে নেমে রানা প্রতাপ বাবু এবং নায়েব মশাইকে নমস্কার করলে আমাদেরও ওনারা প্রতি নমস্কার করলেন। রানা প্রতাপ বাবু বললেন, রথিজিৎ বাবু, এই অসময় বাড়িতে আসার জন্য ক্ষমা চাইছি। আচ্ছা, আপনারা কি কোথাও বেরোচ্ছিলেন? না না রানা প্রতাপ, ক্ষমা চেয়ে লজ্জা দেবেন না আপনি। আপনার মতো বড় জমিদার আমাদের বাড়িতে এসেছেন, সেটা সৌভাগ্য আমাদের। আসলে বিজয় বারান্দায় দাঁড়িয়েছিল, আপনাদের দেখে আমাকে জানালো আপনারা এসেছেন, তাই নিচে নামলাম আর কি। আমি রথিজিতের কথার মাঝখানে বলে উঠলাম, তা রথিজিৎ এখানেই দাঁড়িয়ে কি সব কথা বলে নেবে? ভেতরে আসবে না? হ্যাঁ হ্যাঁ রানা প্রতাপ, নায়েব মশাই, আসুন আসুন, ভেতরে আসুন, বাকি কথা বসেই হবে। বসার ঘরে ঢুকে রথিজিৎ বলল, বেচারাম, বেচা। বেচারামও গামছায় হাত মুছতে মুছতে হাজির। বেচা, যাও আমাদের জন্য 4 কাপ চা আর স্ন্যাক্স মিষ্টি ব্যবস্থা করো। বেচাও মাথা নাড়িয়ে চলে গেল। রথিজিৎ তারপর রানা প্রতাপ বাবুকে জিজ্ঞাসা করলো, রানা প্রতাপ, আমাকে ক্ষমা করবেন, দুর্গাপুজোয় আপনার বাড়িতে যেতে না পারার জন্য। আসলে বুঝতেই পারছেন, কলকাতা দুর্গাপূজা ছেড়ে আর ওই সময় একটা। ছি ছি রথিজিৎ বাবু, ক্ষমা চাইবেন না। আসলে আপনি গেলে আমাদেরও একটু ভালো লাগতো, আর আপনাকে আপ্যায়ন করারও সুযোগ হতো। কতবার তো। যাক, সব ছাড়ুন। তা বলুন, বীরসিংহবাবু এখন কেমন আছেন? বাড়ির সব কুশল মঙ্গল তো? আর আপনার ভাই বোনের কি খবর? বাবা এখন আগের থেকে অনেক বেশি সুস্থ আছে। মিনু তো গতবার ওই ঘটনার পর থেকে যাতায়াত প্রায় কমিয়েই দিয়েছে, আসে না বললেই চলে। আর আমার ছোট ভাই, ও খুব কমই আসে। আসলেও ওই ক্ষণিকের জন্য সেও আবার তার ব্যবসার কাজে খুব ব্যস্ত। এর মধ্যেই বেচারাম চা দিয়ে চলে গেছে। রথিজিৎ রানা প্রতাপ বাবু এবং নায়েব মশাইকে চা নিতে বলে নিজেও 1 কাপ চা তুলে নিল, সাথে আমিও নিলাম। কাপে চুমুক দিয়ে বলল, তা কলকাতায় কি কোনো কাজের জন্য আসা? রানা প্রতাপ একটু চিন্তার সুরে বললেন, রথিজিৎ বাবু, কাজ তো কিছু আছে, তবে। এতক্ষণ বৌঠান স্নান করে ছাদে জামা কাপড় শুকনো করতে দিচ্ছিল। তারপর ছাদ থেকে নেমে রানা প্রতাপ বাবু ও নায়েব মশাইকে দেখে নমস্কার করলো। ওনারাও বৌঠানকে প্রতি নমস্কার করলেন। বৌঠান তো অতিথি দেখলেই খুশি হয়ে যায়। বৌঠান বললেন, কি সৌভাগ্য, বিলাসপুরের জমিদার আমাদের বাড়িতে এসেছেন। গতবার আপনারা কিছু না খেয়েই চলে গিয়েছিলেন, এইবার আর ছাড়ছি না। দুপুরে আজকে মধ্যাহ্নভোজন করতেই হবে। দেখলাম রানা প্রতাপ বাবু বা নায়েব মশাই কেউই অমত প্রকাশ করলেন না, ওনারাও সম্মতি জানালেন। আপনারা তাহলে কথা বলুন, আমি যাই, রান্নার বন্দোবস্ত করি গিয়ে। বৌঠান চলে যাওয়ার পরে রথিজিৎ বলল, তা হ্যাঁ রানা প্রতাপ, আপনি কিছু বলছিলেন। হ্যাঁ রথিজিৎ বাবু, কলকাতায় জমি সংক্রান্ত কিছু কাজ তো আছে, তবে মূলত বড় সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আপনাকে আমাকে একটু সাহায্য করতেই হবে, না হলে যে কোনো উপায় দেখছি না। আবার কি সমস্যা হলো? গ্রামের লোকেরা কি আবার কিছু? না রথিজিৎ বাবু, সমস্যাটা গ্রামের লোকেদের নিয়ে নয়, এমনকি কাউকে নিয়েই নয়। রানা প্রতাপ, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন তাহলে আমারও বুঝতে সুবিধা হয়।
নমস্কার, এসে গেছে গল্প শুধু গল্প নয়, আরেকটি নতুন গল্প নিয়ে। আমি গল্প শুধু গল্প নয় চ্যানেল থেকে সৌম্য বলছি। গল্পে যাওয়ার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, দয়া করে হেডফোনটি লাগিয়ে নিন 3D অডিও পাওয়ার জন্য। আজ আপনাদের জন্য রয়েছে মায়াবতীর কলমে লেখা রথিজিতের গোয়েন্দা কাহিনী গুপ্তধনের সন্ধানে। শুনতে থাকুন রথিজিতের গোয়েন্দা কাহিনী। রথিজিৎ বাবু, পরশুদিন অর্থাৎ কোজাগরি লক্ষ্মী পুজোর আগের দিন আমি আর নায়েব মশাই অন্দরমহলে বসে ওই জমি জমার হিসাব নিকাশ করছিলাম। এমন সময় দেখি একটা লোক ছুটে ছুটে অন্দরমহলের দিকে আসছে, যার গায়ে ছেঁড়া শাল জড়ানো আর পরনে ধুলো মাখা, আর ধুতি রয়েছে উস্কো খুস্কো চুল। দেখে ভিক্ষু মনে হচ্ছিল, আর তার পেছনে পেছনে ছুটে আসছে প্রধান ফটকের দ্বাররক্ষীরা। লোকটা আমাদেরকে দেখে থেমে যায়, আর আমি দ্বাররক্ষীদেরও কি হয়েছে, তারা কেন লোকটির পেছনে ছুটছে এইসব জিজ্ঞাসা করায় তারা জানায় যে লোকটি নাকি তাদের কারোর বারণ না শুনে ছুটে অন্দরমহলে ঢুকে এসেছে। রথিজিৎ বাবু, আমি তো আপনাকে আগেও বলেছিলাম যে প্রজাদের জন্য প্রতি মাসে মাসে আমি বস্ত্র বিতরণ করে থাকি। সেই কারণেই আমি ভেবেছিলাম যে ওই লোকটি খবর পেয়ে বস্ত্রের জন্যই এসেছে। আমি নায়েব মশাইকে ওই লোকটির জন্য বস্ত্র আর কিছু খাবার আনতে বলায় লোকটি বলে নাকি বস্ত্র খাবার কোনো কিছুই সে চায় না। তারপর আমি তাকে জিজ্ঞাসা করি যে সে কি চায়। লোকটি কোনো উত্তর না দিয়ে সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর জিজ্ঞাসা করা 3 বারের মাথায় বলে যে সে নাকি 1 গ্লাস জল খেতে চায়। তখন নায়েব মশাই জল আনতে যেতে চাইলে লোকটি বলে যে সে নাকি জমিদারের হাতে অর্থাৎ আমার হাতে জল খেতে চায়। আমি তো খুব অবাক হই, তার জল খাওয়া নিয়ে দরকার, কিন্তু আমার হাতেই খেতে চাইছে কেন, এটা বড় অদ্ভুত লাগে। তাও এত নাছোড়বান্দা দেখে কোনো প্রশ্ন না করে আমি জলটা আনতে যাই। ফিরে এসে দেখি লোকটা নিয়েই। নায়েব মশাই একটা ছেঁড়া কাগজের টুকরো হাতে নিয়ে সেটার দিকে কৌতূহলী দৃষ্টি দিয়ে কিছু যেন বোঝার চেষ্টা করছে। আমি নায়েব মশাইকে লোকটি কোথায় গেল জিজ্ঞাসা করায় নায়েব মশাই জানায় যে লোকটি নাকি তার হাতে একটি কাগজের টুকরো ধরিয়ে দিয়ে ছুটে চলে গেছে। দ্বাররক্ষীরাও তাকে ধরতে পারেনি। তারপর নায়েব মশাইয়ের হাত থেকে কাগজটা নিয়ে দেখি তাতে 2 লাইনের ছড়া লেখা আছে, কিন্তু তার অর্থ আমি বা নায়েব মশাই কেউই উদ্ধার করে উঠতে পারিনি। আর সেই কারণেই আপনার কাছে আসা। হঠাৎ ওই ভিক্ষুকের আমাদের বাড়িতে আসা, আবার তারপর আমার হাতে জল খেতে চাওয়া, তারপর নায়েব মশাইয়ের হাতে কাগজের টুকরো ধরিয়ে দিয়ে যাওয়া, এইসব বড় অদ্ভুত লাগছে আমার। রথিজিৎ এতক্ষণ চুপ করেছিল। এরপর সবটা শুনেই তার নীরবতা ভেঙে রানাপ্রতাপ বাবুকে বলল, আপনারা কি ওই কাগজের টুকরোটা নিয়ে এসেছেন? রথিজিৎ বাবু, বাবা নিজে হাতে আপনাকে কাগজের টুকরোটা দিতে চান। আপনি যদি আমাদের বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু খতিয়ে দেখেন তাহলে ভালো হতো। যেতে তো হবেই, কিন্তু রানাপ্রতাপ বাবু, আপনি কি ওই কাগজের টুকরোতে কি লেখা আছে সেটা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। বন্ধ দুয়ার খোলো, পাবে মানিক 16। রথিজিৎ রানাপ্রতাপ বাবুর বলা ছড়াটা বিড় করে একবার বলল। তারপর কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আচ্ছা, আপনি কি আপনার বাবা বা কারোর কাছে আপনার বংশের পূর্বপুরুষের কেউ গুপ্তধন পেয়েছে বা এমন কিছু এসব শুনেছেন কখনো? না রথিজিৎ বাবু, বাবাকেও কখনো বলতে শুনিনি। রথিজিৎ একটু সকৌতুকের সুরে বলল, কি নায়েব মশাই, কতবারের মতো আপনি কিছু জানেন নাকি? আগে রথিজিৎ বাবু, না না, কিন্তু আপনার হঠাৎ হেয়ালি ছড়াটা শুনে গুপ্তধনের কথা জিজ্ঞাসা করার কারণ? তেমন কিছুই নয়, আন্দাজ মাত্র।
রথিজিৎ মুখে আন্দাজ মাত্র বললেও আমি বেশ বুঝতে পারছিলাম ওর মাথায় অন্য কিছুই চলছে। রানা প্রতাপবাবু বললেন, রুধিজিৎ বাবু, কবে যাচ্ছেন তাহলে বিলাসপুরে? গতকালই আমি এবং বিজয় রওনা দেব, তারপর বিষয়টা খতিয়ে দেখা যাবে। কিন্তু আজকের দিনটা আপনাদের আমাদের বাড়িতেই কাটাতে হবে। কালকে না হয় একসাথেই রওনা দেওয়া যাবে। মাফ করবেন, আজকে মধ্যাহ্ন ভোজন পর্যন্তই থাক, আবার কোনোদিন অবশ্যই আসবো। এরপর রানা প্রতাপবাবু এবং নায়েব মশাই দুপুরে খাওয়ার পরে চলে গেলে আমার আর রথিজিতের সাথে তেমন কোনো কথা হয়নি। তারপর একটা টানা ভাত ঘুম দিয়ে সন্ধ্যের দিকে রথিজিতের ঘরে গিয়ে দেখি রথিজিৎ চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে বসে আছে। আমি ঘরে ঢুকতেই রথিজিৎ বলল, তাহলে কি ঠিক করলে বিজয়? আমি আবার কি ঠিক করব? না, জানতে চাইছি তুমি কালকে আমার সাথে বিলাসপুর যাচ্ছ কিনা। রথিজিতের আমাকে বিলাসপুরে যাব কিনা জিজ্ঞাসা করার কারণ একটাই, সে আমাকে এবং বৌঠানকে কথা দিয়েছিল লক্ষ্মী পুজো মিটে গেলে হাতে তেমন কেশ না থাকলে নদিয়ায় রথিজিতের পিসির বাড়ি নিয়ে যাবে। কিন্তু সে গুড়ে তো বালি। জামাকাপড় সব গুছিয়ে নিয়ে ছোট, আর না নিয়ে থাকলে রাতের মধ্যে গুছিয়ে নাও। হ্যাঁ বৌঠান, তবে সেটা পিসিমার বাড়ি যাওয়ার পরিকল্পনা নয়। এই কথা শেষ করে আমি রথিজিতের দিকে তাকালাম। দেখি রথিজিৎ আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। শোনো না মেঘ, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি এরপরে আর কথার খেলাপ হবে না। বিলাসপুর থেকে এসে পিসিমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বৌঠান একটু রাগের সুরে বলল, তা যাওয়াটা হচ্ছে কোথায়? বিলাসপুরে, আরে জমিদার রানা প্রতাপের বাড়িতে। আবার কি কেউ খুন হলো নাকি? খুন তো কেউ হয়নি মেঘ, তবে আসলেই কি হয়েছে সেটা জানার জন্য যাওয়াটা আবশ্যক, আর যার জন্যই ওনারা এসেছিলেন আজ। রথিজিৎকে আর বেশি কাঠখড় পোড়াতে হলো না। বৌঠান খাবার দিতে দিতে বলল, কবে রওনা হচ্ছ তাহলে? গতকালই বৌঠান। যাও, তোমরা দুই বন্ধু মিলে ঘুরে বেড়াও। আমার আর কি, এই বাড়িতেই পচে পচে মরি আর তোমার সংসার আঁকলে বসে থাকি। এই বলে বৌঠান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেল। মাঝে মাঝে রথিজিৎকে বড় রাগ ধরে। তার তো একবার বৌঠানের দিকটাও ভেবে দেখা দরকার। আমরা কেস নিয়ে এখানে ওখানে ঘোরাফেরা করি, ব্যস্ত থাকি, আর সে বেচারি বাড়িতে পচে পচে মরে। বৌঠানও সে একঘেয়ে বেচারামের তদারকি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু কিছু বলারও নেই। পান থেকে চুন খসলেই এক্ষুনি দাম্পত্য কলহ শুরু হয়ে যাবে, আর প্রত্যেকবারের মতো দেখবো আমে দুধে মিশে গেছে আর আঁটি গড়াগড়ি খাচ্ছে। রাত্রে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, এমন সময় রথিজিতের আমার ঘরে প্রবেশ। কি, বৌঠানকে ঠিক রাজি করিয়ে নিলে তাহলে? রথিজিৎ চেয়ারে বসতে বসতে একটু রহস্যময় হাসি হাসতে হাসতে বলল, বিজয়, মেঘ অভিমানী, অবুঝ না। আমি আগে থেকেই জানতাম ও রাগ করবে ঠিকই, কিন্তু আমায় যেতে বাধা দেবে না। তারপর তো তুমি দেখলেই। গতবার বিলাসপুর পৌঁছতে সন্ধে হয়ে গিয়েছিল, সেই কারণেই এইবার আমরা তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। এরপর বিকেলের মধ্যেই আমরা বিলাসপুর স্টেশনে পৌঁছে যাই। স্টেশন থেকে নামা মাত্র দেখলাম গতবারের মতো এইবারও রানা প্রতাপবাবু বিষ্ণুধরকে পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেখতে পেয়ে বিষ্ণুধর এগিয়ে এসে হাসি হাসি মুখে বলল, কি কলকাতার বাবুরা, আপনারা সব ভালো আছেন তো? আমাকে চিনতে পারছেন? আমি বিষ্ণুধর। আগে সেই জমিদার বাড়িতে কাজ করি। ছোটবাবু আমাকে আপনাদের নিয়ে যেতে পাঠিয়েছেন। অবশ্যই মনে আছে, গতবারও তো তুমি আমাদের আনতে এসেছিলে। তা সব কুশল মঙ্গল তো? ভগবান আর জমিদার বাবুর দয়ায় এই সব চলে যাচ্ছে। আরে আসুন বাবুরা আসুন, নইলে এবার সন্ধে নেমে আসবে।
হ্যাঁ হ্যাঁ, যাওয়া যাক। বিজয়, চলো। দেখলাম রানা প্রতাপবাবু গতবারের মতো গাড়িও পাঠিয়ে দিয়েছেন। আমি আর রথিজিৎ সেই গাড়িটিতে গিয়ে উঠলাম এবং গাড়ি দুরন্ত বেগে চলতে আরম্ভ করলো। অনেকটা পথ আসার পর গাড়িটা গিয়ে থামলো একটি বড় ফটকের সামনে। গাড়ি থেকে নামা মাত্র দেখি রানা প্রতাপবাবু ফটকের সামনে এগিয়ে এসেছেন। এবার রানা প্রতাপবাবু বললেন, অনেক ধন্যবাদ অরিজিৎ বাবু আর বিজয় বাবু, আপনাকেও। আমি তো ভাবতেই পারিনি আপনারা সত্যি আসবেন। এরে ধন্যবাদ দেওয়ার কি আছে রানা প্রতাপ? আপনি নিজে বাড়িতে গিয়ে আসার জন্য বলে এসেছেন, আর আমরা না এসে পারি কি করে? তা আমরা কি বাইরে দাঁড়িয়ে কথা বলবো? রানা প্রতাপবাবু জিভ কামড়ে বললে, বিষ্ণুধর। এরপর তিনি আমাদের ভেতরে নিয়ে গেলেন। প্রধান ফটকটা পেরিয়ে যখন ভেতরে ঢুকলাম, দেখলাম সেই সুবিশাল বাড়ি। গতবার যখন এসেছিলাম তখন বাড়িটির অবস্থা তেমন ভালো ছিল না। সুবিশাল বাড়িটির কোথাও কোথাও ফাটল ধরেছিল, কোথাও কোথাও জীর্ণ হয়ে গিয়েছিল। রানা প্রতাপবাবু সেসব মেরামত করে বাড়িটির সাজসজ্জা একেবারে পাল্টে ফেলেছেন। এরপর আমরা ভেতরে প্রবেশ করলাম। আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে অন্দরমহলের পরে অতিথিশালায়। সেই সব ঘরগুলির শোভাও কম নয়। সব দেখে বুঝলাম রানা প্রতাপবাবু আগে থেকেই সবটা ব্যবস্থা করে রেখেছেন। রথিজিৎ বাবু, আপনারা বিষ্ণুর সাথে যান, বিষ্ণু আপনাদের ঘর দেখিয়ে দেবে। আপনারা তাহলে পরিষ্কার হয়ে একটু বিশ্রাম নিন। আমি আপনাদের সাথে একটু পরে কথা বলবো। একবার বাবার সাথে দেখা করে আসি এবং জানিয়ে আসি যে আপনারা এসে গিয়েছেন। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এরপর আমরা নিজেরা নিজেদের ঘরে গিয়ে পরিষ্কার হয়ে ট্রেনের ধকলের ক্লান্তির জন্য একটু টান টান হয়ে শুয়েছিলাম। কিছুক্ষণ পরেই বিষ্ণু ডাকতে আসে খেতে যাওয়ার জন্য। খাওয়া সেরে এসে আর কোনো কিছু না করে শুয়ে পড়লাম। সন্ধেবেলায় ডাক পড়ল বীরসিংহবাবুর ঘরে। ঘরে ঢুকতেই দেখি বীরসিংহবাবু বিছানার একপাশে বসে রয়েছেন। ভদ্রলোক বেশ বয়স্ক, মাথার চুল সাদা, মুখের চামড়া সামান্য ঝুলে গেছে, তবে গায়ের রং বেশ ফর্সা। বীরসিংহবাবুর ঘরের একটা জিনিস খুব আকর্ষণীয় লাগলো। সেটা হচ্ছে তার বইয়ের আলমারি। বইয়ের আলমারিতে রয়েছে নামকরা সাহিত্যিকদের দামি দামি কালেকশন। বীরসিংহবাবু আমাদের দেখে বললেন, আসুন রথিজিৎ, বিজয় বা আপনি আসুন। আপনারা এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি হচ্ছে না তো? আপনি চিন্তা করবেন না বীরসিংহবাবু, রানা প্রতাপ আমাদের আতিথেয়তায় কোনো ত্রুটি রাখেননি। তা আপনার শরীরের অবস্থা এখন কেমন? আগের তুলনায় অনেকটা সুস্থ আছি রথিজিৎ, তবে একটা সমস্যা হয়ে গেছে। আশা করি রানা প্রতাপ সবটা জানিয়েছে তোমাকে। দেখলাম এই কথা বলে তিনি হঠাৎ করে বালিশের নিচে থেকে সেই হেয়ালি ছড়া লেখা ছেঁড়া কাগজের টুকরোটা রথিজিতের হাতে দিলেন। সেই মুহূর্তে ঘরে আমি, রথিজিৎ, রানা প্রতাপবাবু আর বীরসিংহবাবু ছাড়া আর কেউ ছিল না। নায়েব মশাই জমি জমার কাছে বাইরে গিয়েছিলেন। রথিজিৎ একবার কাগজের টুকরোটায় চোখ বুলিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আচ্ছা বীরসিংহবাবু, আপনি কোনো গুপ্তধনের ব্যাপারে কিছু জানেন, বা কখনো কি আপনাদের বংশের পূর্বপুরুষের কাছে গুপ্তধনের ব্যাপারে কিছু শুনেছেন? না রথিজিৎ, গুপ্তধনের ব্যাপারে আমার পিতামহ বা প্রপিতামহের কাছেও কখনো কিছু শুনিনি। আর এই বংশের কেউ কখনো গুপ্তধন পেয়েছে বলেও আমার জানা নেই। কিন্তু রথিজিৎ, হঠাৎ এই গুপ্তধনের প্রসঙ্গ কেন? তবে কি তুমি ওই ছন্দ কাটা ছড়াটা পড়ে কিছু বুঝতে পেরেছ? আগে না বীরসিংহবাবু, বলতে পারেন না, কৌতূহলের কারণেই আপনাকে জিজ্ঞাসা করা। আর ছড়াটা থেকে সেই অর্থে কিছু বোঝাও যাচ্ছে না বটে। রথিজিৎ, তুমি ব্যাপারটা দেখো। ওই পাগলের মতো দেখতে লোকটা কেন অকারণে হেয়ালি করে লেখা ছড়া কাগজের টুকরোটা ফেলে রেখে যাবে? কেনই বা রানা প্রতাপের হাতেই জল খেতে চাইবে? সেখানে তো নায়েব মশাইও উপস্থিত ছিলেন।
বড্ড চিন্তায় পড়ে গেছি রতিজিৎ। আমার পরিবারে একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা তো এসে গেছি, এবার আমরা ব্যাপারটা দেখব। এখন তাহলে উঠি, আপনি বিশ্রাম নিন। পরে কিছু জানার থাকলে আমি আবার আপনার সাথে কথা বলে নেব। এরপর আমরা বীরসিংহবাবুর ঘর থেকে বেরিয়ে এসে আমাদের ঘরে ঢুকলাম। লক্ষ্য করলাম রথিজিতের কপালে বেশ একটা চিন্তার ভাঁজ উকি মারছে, কিন্তু রানা প্রতাপবাবুর সামনে কিছু জিজ্ঞাসা করাটা ঠিক হবে কিনা তা ভেবে আমি চুপ করে রইলাম। রতিজিৎ বাবু, রাতের খাবার আপনারা কখন খাবেন যদি একটু বলে দেন। আসলে আপনারা অনেকক্ষণ খেয়েছেন তো, সেই কারণে জিজ্ঞাসা করা। আপনারা যখন খাবেন তখন দিলেই হবে, আমাদের কোনো আপত্তি নেই। আমার এখন একটু কিছু কাজ আছে, ওটা নিয়ে বসতে চাই। রথিজিৎ আগের মতোই চিন্তিত মুখে বলল, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না বিজয়। মনের মধ্যে থেকে দ্বন্দ্ব কিছুতেই যাচ্ছে না। তারপরেই হেয়ালি করে লেখা ছড়ার কাগজের টুকরোটা নিয়ে টেবিলের উপর বসে বলল, দেখা যাক এই হিয়ালি ছড়া থেকে কিছু জানা যায় কিনা। রথিজিৎ একবার করে হেয়ালি ছড়াটা পড়ছে আর কি সব ভাবছে। আমি জানালার ধারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে রাতের গ্রাম যে কত সুন্দর হয় তা দেখছিলাম। বিলাসপুরে এখনো মাটির বাড়ি আর খড়ের চাল দেখা যায়। আশপাশ থেকে ঝিঁঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে। বাড়ির পিছনে অনেকটা ফাঁকা জায়গায় ধানের জমি, সেখানে ধান ফলে রয়েছে। কিছুক্ষণ পরে আমার ঘুম পেয়ে যাওয়ায় আমি শুয়ে পড়ি, কিন্তু রথিজিৎ যে কখন শুয়েছে তা আমার জানা নেই। রথিজিতের যখন ঘুম ভাঙল তখন বিষ্ণুধর আমাদের ঘরে এসে চা দিয়ে গেছে। রথিজিৎ চায়ের কাপে চুমুক দিয়ে বলল, বুঝলে বিজয়, পুরনো দিনের এত বড় বাড়িতে এসে চুপচাপ ঘরে বসে থাকাটা সত্যি অন্যায় হবে। সত্যি বলতে আমরা আগেও রানা প্রতাপবাবুর বাড়িতে আসলেও বাড়িটা সেইভাবে কখনো ঘুরে দেখা হয়নি, তাই আমিও রথিজিতের প্রস্তাবে রাজি হলাম। আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম গোটা বাড়িটা ঘুরে দেখার জন্য। রথিজিৎ যে বাড়িটা দেখতে দেখতে এতটা সময় লাগিয়ে দেবে আমি তা ভাবতে পারিনি। জমিদার বাড়িটি 3 তলা। রথিজিৎ 1 তলা থেকে শুরু করে 3 তলা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো। 3 তলায় 3টি ঘর আছে, তার মধ্যে একটি ঘর তালাবন্ধ। বাড়িটির বেশ বয়স হয়েছে, শুধুমাত্র দেখভাল করার কারণে বয়সের ছাপ পড়েনি। 3 তলায় পায়রার বাসাও লক্ষ্য করা যায়। আমরা পুরো বাড়িটা ঘুরে দেখছি, এমন সময় রানা প্রতাপ বাবুর সাথে দেখা হলো। রতিজিৎ বাবু, এখানে আপনারা কি করছেন? এই আপনাদের বিরাট হাভেলি ঘুরে দেখছি, সত্যি অসাধারণ, তাক লাগিয়ে দেওয়ার মতো। ও আচ্ছা, দেখুন তাহলে আর কোনো সমস্যা হলে বিষ্ণুকে জানাবেন। আমি একটু গ্রাম পরিদর্শনে বেরোচ্ছি। হ্যাঁ রানা প্রতাপ, আপনি যান। এই বলে আমরা হাঁটতে হাঁটতে বড় গেটের কাছে চলে এলাম। আমাদের আসতে দেখে বিষ্ণুধর এগিয়ে এসে বলল, বাবুরা বাইরে ঘুরতে যাবেন নাকি? না, আজ নয়, অন্যদিন যাব। এই তোমার সাথে একটু গল্প করতে এলাম। বিষ্ণুধর দাঁত বার করে হাসল। সত্যি বলতে আসলে বিষ্ণুধরকে দেখে বেশ সরল বলে মনে হলো। তার হাসিটাও যেন সত্যিকারের হাসি, তা দেখলেই বোঝা যায়। আপনারা হলেন কলকাতার বাবুরা, আমার সাথে গল্প করতে কি আপনাদের ভালো লাগবে? শহরে থাকি বলে কি গ্রামের লোকেদের সাথে গল্প করতে নেই? কলকাতায় থাকলে তো রোজই শহরে লোকেদের সাথে কথাবার্তা হয়, কেমন একটা একঘেয়ে ভাব চলে এসেছে, তাই তো তোমার সাথে গল্প করতে এলাম। আপনারা বড় ভালো কথা বলেন। রথিজিৎ হঠাৎ করেই তাকে বলল, আচ্ছা বিষ্ণুধর, তুমি তো এই বাড়িতে অনেক দিন ধরে রয়েছ, তাহলে তো তোমার এই বাড়ি সম্পর্কে অনেক কিছু জানার কথা। বিষ্ণুধর বেশ গর্বের সুরে বলল, হ্যাঁ সে তো জানি। তাহলে তুমি বলতে পারবে যে 3 তলার একটি ঘর তালা বন্ধ থাকে কেন? ওটা ঠিক কবে থেকে বন্ধ করা পড়ে রয়েছে? আগে বাবু, আমি যতদিন এই বাড়িতে কাজ করছি তারও আগে থেকেই
ওই ঘর তালা বন্ধ থাকে। আমার আগে আমার বাবাও এই জমিদার বাড়িতে কাজ করতেন। ছোটবেলায় আমি বাবার সাথে আসতাম এই বাড়িতে, কিন্তু কোনোদিন ওই ঘরটা কাউকে খুলতে দেখিনি। আসলে এই বাড়িতে এত ঘর, কখনোই ঘরটা খোলার দরকারও পড়েনি। রথিজিৎ যে কেন তিনতলা তালাবন্ধ ঘরটা নিয়ে পড়লো তা কিছুই আমি বুঝে উঠতে পারলাম না। ঘরটা দেখলেই বোঝা যায় দীর্ঘদিন মেরামত করা হয়নি। দেওয়ালের থেকে বালি সিমেন্ট ঝরে ঝরে পড়ছে। জমিদার বাড়ির অন্যান্য ঘরগুলির সাথে এই ঘরটির সামান্য মিল পাওয়া যাবে না। আমি এই সব ভাবছি, এই সময় রথিজিৎ বলে উঠল, ওই ঘরটির চাবি তোমার কাছে আছে? হ্যাঁ, কেন থাকবে না? তুমি চাবিটা আমাকে একবার দিতে পারবে? হ্যাঁ, আপনারা হলেন ছোটবাবুর চেনা লোক, আপনাদের ভরসা করে দেওয়াই যায়। দেখলাম একগুচ্ছ চাবি থেকে বিষ্ণুধর ওই তালাবন্ধ ঘরের চাবি রথিজিৎকে দিল। রথিজিৎ জিজ্ঞাসা করলো, চাবি তো তোমার কাছেই থাকে, তা তোমার কখনো মনে হয়নি যে ঘরটা এত বছর ধরে কেন তালাবন্ধ আছে? দেখি রানা প্রতাপ বা বীরসিংহ বাবু ওকে কখনো ঘরটা খুলে দেখেনি? বাবু, আমি চাকর মানুষ, কাজ করি, খাই। মালিকদের কোনো কিছুর প্রতি আমার আগ্রহ নেই। আর বড় কর্তা ছোট বাবু সব জমিদার মানুষ, জমি জমার কাজে সব ব্যস্ত থাকে। ওনাদের কাছে অত সময় কোথায়? বাবু, আপনি ওই ঘরটার কথা এত কিছু জানতে চাইছেন কেন? না হে বিষ্ণুধর, কারণ কিছুই নেই। ঘরটি তালাবন্ধ থেকে অবাক হলো, সেই জন্যই জানতে চাওয়া। তা বলি, বিয়ে থা কিছু হয়েছে তোমার? বিষ্ণুধর একটু লজ্জা লজ্জা মুখে মাথা নিচু করে বলল, ওই মানে না। রথিজিৎকে কিছু বলতে না দিয়েই আমি বলে উঠলাম, বুকে এসো ভায়া, এতদিন পরে নিজের দলে একখান লোক পেলাম। আমি আর বিষ্ণুধর দুজনেই হেসে উঠলাম। আমাদের হাসিতে রথিজিৎও যোগ দিল। এরপর আমরা আবার নিজেদের ঘরে চলে আসি। রাতে খাওয়া দাওয়া সেরে এসে দেখি রথিজিৎ জানলার ধারে দাঁড়িয়ে আছে। রথিজিৎকে এই প্রথম এতটা চিন্তিত দেখছি। এই কেসটা বড়ই অদ্ভুত। সূত্র বলতে শুধুমাত্র এই কাগজের টুকরো। আমি জিজ্ঞাসা করলাম, কি নিয়ে এত চিন্তা করছো বলো তো রথিজিৎ? বুঝলে বিজয়, জটিল ধাঁধার উত্তর সবসময় কিন্তু খুব সহজেই পাওয়া যায়। একবার সেটা পাওয়া গেলে আমরা তখন বুঝতে পারি, হায় এ তো বড্ড সোজা। কিন্তু না পাওয়া পর্যন্ত গোটা ব্যাপারটা আমাদের কাছে কঠিন মনে হয়। তখন আমরা কঠিন করে ভাবতে শুরু করি। আমি একটু তাচ্ছিল্যের হাসি এসেই বললাম, কঠিন হোক বা সহজ হোক রথিজিৎ, তুমি কিন্তু এখনো কিছুই খুঁজে বার করতে পারোনি। সময় লাগবে বিজয়, সময় লাগবে। আমি একটা আড়মোড়া ভেঙে বললাম, ও আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে ভায়া, এই আমি ঘুমোতে চললাম। সকালে উঠে দেখি রথিজিৎ পাশে নেই। এটাই হয় আমার সঙ্গে বারবার। বাইরে গিয়ে জানতে পারলাম রথিজিৎ নাকি গ্রাম ঘুরতে বেরিয়েছে। রথিজিতের উপর বড় রাগ হয়। ঘুরতেই তো বেরিয়েছে, রাজকার্য করতে তো বেরোয়নি। আমাকে তো একবার ডাকতে পারতো নাকি, আমি তো সাথে যেতাম। সন্ধে হয় এমন সময় আগমন ঘটল রথিজিতের। ঘুরে ঘুরে এই বাবুর আসার সময় হয়েছে। এমন সময় বিষ্ণুধর এসে খবর দিয়ে গেল রথিজিৎ নাকি বীরসিংহবাবুর ঘরে সবাইকে ডেকেছে। সেখানে গিয়ে দেখি ইতিমধ্যে সেখানে রথিজিৎ, বীরসিংহবাবু, রানাপ্রতাপবাবু, নায়েব মশাই সকলেই উপস্থিত আছেন। রথিজিৎ আমাকে দেখতে পেয়ে বলল, এসো ভাইয়া, ভেতরে এসো। রথিজিতের গদগদ মুখ দেখে মনে হচ্ছে যেন সোনার চাঁদ হাতে পেয়েছে সে। আমি রাগে রথিজিতের থেকে একটু দূরত্ব বজায় করে একটা চেয়ারে বসলাম। রথিজিৎ আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। ইতিমধ্যেই বিষ্ণুধর প্লেটে করে চা দিয়ে গেছে। আমি ব্যাপার স্যাপার কিছুই বুঝলাম না। মনে মনে রাগ হচ্ছিল এটা ভেবে, রথিজিৎ কি একা একাই আমাকে ছাড়া সব সমাধান করে ফেললো? বেশ একটা নীরবতা কাজ করছিল। রানাপ্রতাপবাবু নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের ডাকলেন কেন রথিজিৎ বাবু? আপনি কি কিছু জানতে পেরেছেন?
আমার আন্দাজ কতটা সঠিক তা আমরা কালকে জানতে পারবো। রানা প্রতাপ, তার আগে আপনি একটা কথা বলুন তো, আপনাদের বাড়ির পিছনে যে পুকুর আছে ওটা কি আপনাদের পৈতৃক সম্পত্তির মধ্যে পড়ে? হ্যাঁ, তবে বাড়ির পিছনে যে পুকুরটা আছে সেটা ব্যবহার করা হয় না। পুকুরটির জলও প্রায় নেই বললেই চলে। সব জল একেবারে শুকিয়ে গিয়েছে। আচ্ছা রানা প্রতাপ, আমার কয়েকজন ডুবুরি লাগবে, আপনি আমাকে একটু ডুবুরি ব্যবস্থা করে দিলে ভালো হয়। আর ওখানের জঙ্গলটা একটু পরিষ্কার করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সে আপনি যা ভালো বুঝবেন রথিজিৎ বাবু। বেশ ভালো মতোই বুঝতে পারছিলাম রথিজিতের মাথায় কিছু একটা চলছে। তাহলে কালকে সকালে বাড়ির পিছনে পুকুরের ওখানে দেখা হচ্ছে, তারপরে সবটাই পরিষ্কার হয়ে যাবে। রানা প্রতাপ, সবটা তৈরি রাখবেন। কথাবার্তা শেষ করে আমরা যে যার ঘরে চলে আসি। সেদিন রাতে রথিজিৎ আমার সাথে কথা বলার চেষ্টা করলেও আমি আমার জেদ ধরে বসে থাকি। শুধু যে কথাগুলোর উত্তর না দিলেই নয়, সেই কথাগুলোর উত্তর দেয়া ছাড়া অন্য বাড়তি একটাও কথা আমি বলিনি। রথিজিৎ বুঝুক আমাকে না নিয়ে গিয়ে একা একা সবটা করে ফেলার কি শাস্তি। পরদিন সকাল সকাল সবাই মিলে হাজির হলাম জমিদার বাড়ির পিছনের পুকুরের সামনে। পুকুরের সামনে গ্রামের কত মানুষ জড়ো হয়েছে। জমিদার বাড়ির পুকুরে ডুবুরি নেবে কি একটা খুঁজবে তা দেখার জন্য গ্রামের এত মানুষ জমতে পারে তা আমার ধারণাও ছিল না। রানা প্রতাপ বাবু 4 জন ডুবুরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এতগুলি লোক, বিশেষ করে অচেনা 2 জন লোক দেখে গ্রামের মানুষও ধীরে ধীরে ভিড় জমাতে লাগলো। আমি সবটা বুঝতে পারলেও এইটা বুঝতে পারছিলাম না রথিজিৎ আসলে করতে কি চাইছে। দেখলাম রথিজিতের কথা মতো ডুবুরিরা পুকুরে নেমে কিসের খোঁজাখুঁজি আরম্ভ করলো। উনি যা বলছেন তাই করো, তোমাদের চিন্তা নেই, তোমরা ভালো বকশিস পাবে। বিলাসপুরের গ্রামের লোকেদের ব্যবহার যে খুব ভালো তা আমি আগে জানতাম, আজকে তার নিজের চোখে প্রমাণ পেলাম। এই রোদের মধ্যে আমরা গরমে নাজেহাল হয়ে পড়েছি দেখে একজন তার বাড়ি থেকে ডাব কেটে এনে আমাদের দিল। হয়তো আমরা জমিদার বাড়িতে এসেছি বলেই আমাদের এত আপ্যায়ন, তবে তাদের আপ্যায়নের মধ্যে আন্তরিকতা ছিল বেশি। পুকুরের চারধারে গ্রামের লোক, জমিদার বাড়ির কর্মচারীরা, রানা প্রতাপবাবু, রথিজিৎ, বীরসিংহবাবু, নায়েব মশাই ভিড় করে দাঁড়িয়েছিল। প্রায় 3 ঘন্টা ধরে পুকুরটি তোলপাড় করে ফেলল ডুবুরিরা। পুকুরটা তেমন গভীর না, জলও প্রায় শুকিয়ে গিয়েছে। হঠাৎ ডুবুরিদের মধ্যে চিৎকার শোনা গেল, বাবু, বাবু কিছু পাওয়া গেছে, বাবু, বাবু কিছু পাওয়া গেছে। রথিজিতের চোখে মুখে উত্তেজনা, তার মুখের ভাব প্রায় বদলে গেছে। রানা প্রতাপবাবু অবাক হয়ে রথিজিতের দিকে তাকিয়ে আছেন। ওপরে তুলে নিয়ে সোজা পাওয়া গেছে। ডুবুরিরা একবার শপাত করে জলে ডুব মারল। তারপর যা দেখলাম তা দেখে আমরা সকলে চমকে উঠলাম। দেখি ডুবুরিরা 4 জন মিলে একটি বিশাল আকারের পিতলের ট্রাঙ্ক নিয়ে উঠে আসছে। তাদের নাজেহাল অবস্থা দেখে মনে হচ্ছে ট্রাঙ্কটি খুব ভারী। তারা 4 জন মিলে হিমশিম খেয়ে যাচ্ছে। ডুবুরিরা পিতলের ট্রাঙ্কটি নিয়ে এসে রাখলো। এরপর তারা এইভাবে আরও 3 বার জলে ডুব মেরে আরও 3টি ট্রাঙ্ক পেল। নিন রানা প্রতাপ, ট্রাঙ্কগুলো এবার খুলে দেখুন তো। রানা প্রতাপবাবু ও ডুবুরিরা মিলে ট্রাঙ্কগুলো খুলতেই সবার চোখ চিকচিক করে উঠল। 4টি ট্রাঙ্ক মিলিয়ে মোট 16 ঘড়া মোহর, তবে ঘড়াগুলো আকারে খুবই ছোট ছোট। কি নায়েব মশাই, গুপ্তধন মিলল তো তাহলে? রানা প্রতাপবাবু, নায়েব মশাই, বীরসিংহবাবুকে দেখে বোঝা যাচ্ছিল তারা বেশ খুশি হয়েছেন। কিন্তু এটা বুঝলাম না রথিজিৎ কেন নায়েব মশাইয়ের নাম নিল। আমি আর চুপ করে থাকতে না পেরে জিজ্ঞাসা করে ফেললাম, এসব কি করে সম্ভব হলো রথিজিৎ? বলছি ভাইয়া, তবে তার আগে রানা প্রতাপ, আপনি ডুবুরিদের পাওনা মিটিয়ে দিন আর এখানে ভিড়টা খালি করার ব্যবস্থা করুন। সন্ধেবেলা বসার ঘরে সবার সাথে দেখা হচ্ছে। রথিজিতের কথা মতো সকলে যে যার খাওয়া স্নান সেরে নিল। আমিও খেয়ে একটা টানা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা হাজির হলাম বসার ঘরে। সবাই বসার ঘরে উপস্থিত হলে রথিজিৎ বলল, নায়েব মশাই, সবটা আপনি বলবেন নাকি আমি বলবো?
সবাই নায়েব মশাইয়ের দিকে তাকালো। দেখলাম নায়েব মশাই মুখটা নিচু করে নিলেন। রথিজিৎ বলতে শুরু করলো। এখানে উপস্থিত কারোরই অজানা নয়, কোজাগরী লক্ষ্মী পুজোর আগের দিন রানা প্রতাপ যখন অন্দরমহলে বসে নায়েব মশাইয়ের সাথে জমি জমা সংক্রান্ত কথা বলছিলেন, ঠিক সেই সময় একজন পাগলের আগমন ঘটে। আর সে রানা প্রতাপের হাতে জল খেতে চায় এবং যথারীতি রানা প্রতাপ জল আনতেও যান। কিন্তু যখন জল নিয়ে আসেন তখন দেখেন যে সেই পাগলটি আর নেই, উল্টে নায়েব মশাই একটি ছেঁড়া কাগজের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছেন। নায়েব মশাই তাকে জানান যে পাগলটি ছুটে পালিয়ে গেছে আর সেই কাগজের টুকরোটি ফেলে গেছেন। রানা প্রতাপ দেখেন যে ছেঁড়া কাগজের টুকরোটিতে একটি হিয়ালি করে ছড়া লেখা আছে, যেটা দেখে রানা প্রতাপের অস্বাভাবিক বলে মনে হয়। তারপর তিনি উপায় না পেয়ে আমার কাছে কলকাতায় যান এবং সবটা খুলে বলেন। হ্যাঁ রথিজিৎ, এগুলো তো কারোর অজানা নয়, কিন্তু তুমি ছড়াটা পরে বুঝলে কি করে যে ওটাই গুপ্তধনের কথা বলছে? বিজয়, আমি এই বিষয়ে আগেও কথা বলেছি। গুপ্তধনের কথা প্রথমে মাথায় আসাটা ছিল নিছকই বলতে পারো আন্দাজ মাত্র। সাধারণত গুপ্তধন সংক্রান্ত ব্যাপারেই এরকম হেয়ালি ছড়া ধাঁধা লেখা থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গুপ্তধন পাওয়া যায়নি, তবে সেটা আলাদা কথা। শুধুমাত্র রানা প্রতাপের বলা হেয়ালি ছড়া থেকে কিছু বোঝাটা খুব মুশকিল ছিল। কিছু একটা ধরে ব্যাপারটার মধ্যে ঢুকতে হতো এবং সেই জন্যই আমি আমার আন্দাজটাকে কাজে লাগাই। রানা প্রতাপ এবং বীরসিংহ বাবু দুজনের কাছেই জানতে চায় তারা গুপ্তধনের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু তারা জানায় তারা তাদের বংশের কারোর মুখেই গুপ্তধনের কথা শোনেনি এবং তারা সত্যি কথাই বলেছিল। তবে পরে যখন ছেঁড়া কাগজের অর্ধেক টুকরোটি পায় তখন নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে গুপ্তধনের কথাই বলা হয়েছে। এরপর বিলাসপুরে আসার পরের দিন আমি আর বিজয় ঠিক করি এই পুরো বাড়িটা ঘুরে দেখব। যেমন কথা তেমন কাজ। আমি আর বিজয় দুজনেই পুরো বাড়ি খুঁটি পর্যবেক্ষণ করি, কিন্তু অবাক হই 3 তলার একটা তালাবন্ধ ঘর দেখে। গোটা জমিদার বাড়ির চমকের বিন্দুমাত্র কোনো কিছুই তালাবন্ধ ঘরটা দেওয়ালে দেখা যায় না। ঘরটি দেখে আমার হেয়ালি ছড়ার কথা মাথায় আসে, বন্ধ দুয়ার খোলো। তারপর বিষ্ণুধরের থেকে জানতে পারি এই ঘরটি দীর্ঘকাল ধরে তালাবন্ধ এবং মেরামতো করা হয়নি। আসলে দরকার পড়েনি কখনো। আমি বিষ্ণুধরের থেকে ঘরটির চাবি নিয়েছিলাম, তবে সেদিন রাতে আমি ঘুমিয়ে পড়ার পরে আমার আগে একজন ওই ঘরে ঢোকার চেষ্টা করেছিল। কি হয় বিজয়, ঠিক বলছি তো? মনে মনে ভাবলাম, ধুর, রুথিতে চোখ এড়িয়ে কি কোনোদিনও কিছু করতে পারবো না? আমি বললাম, না ভুল কিছু বলনি, কিন্তু আমি তো তোমাকে সাহায্য করার জন্য গিয়েছিলাম নাকি? কিন্তু ওখানে রাতের অন্ধকারে পায়রার ডাক আর ওখানে যা মাত্রই পায়রাগুলো যেভাবে ডানা ঝাপটাতে শুরু করেছিল আমার সাহসে গোলায়নি। কিন্তু তুমি এসব জানলে কি করে? রথিজিৎ মুচকি মুচকি হাসলো, তারপর বলল, আমি ঠিকই করে রেখেছিলাম সেদিন রাতে একবার ঘরটায় গিয়ে দেখবো তালা বন্ধ করা ঘরের ভেতরে ঠিক কি আছে, মানে দেখার জন্য। রাতে যখন সেই উদ্দেশ্যে নিয়ে উঠি তখন দেখতে পাই তালাবন্ধ ঘরের চাবি যেটা আমি নিয়ে রেখেছিলাম সেটা নেই। আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে আমার প্রিয় সখা বিজয়। তারপর আমি যথারীতি শুয়ে পড়ি যাতে বিজয়ের কোনো কারণে সন্দেহ না হয় যে আমি বুঝতে পেরে গেছি। বিজয়কে আমি যতদূর জানি ও কোনো কিছু কেসের ব্যাপারে জানতে পারলে সেটা আমাকে না বললে তার পেটের ভাত হজম হয় না। তারপর যখন দেখলাম বিজয় চুপচাপ ঘরে এসে শুয়ে পড়লো তখনই বুঝে গেছি ভাই আমি মিশন কমপ্লিট করে আসতে পারিনি। রথিজিৎ, তুমি ওই ঘরটিতে ঢুকেছিলে? হ্যাঁ বিজয়, ঘরটিতে গিয়েছিলাম, তবে রাতে না, পরদিন ভোরে, যখন বাড়ির কর্মচারীরা ছাড়া কেউ ঘুম থেকে ওঠেনি। যেহেতু 3 তলায় সচরাচর কেউ ওঠে না, তাই আমার কাজটি সারতে কোনো অসুবিধা হয়নি। 3 তলার ঘরে যাওয়ার আগে আমি বিষ্ণুধরকে জানিয়ে যাই যদি আমার কেউ খোঁজ করে তাহলে যেন বলে আমি গ্রাম ঘুরতে বেরিয়েছি। তবে কথাটা সত্যিও, কিন্তু আমি গ্রাম ঘুরতেও বেরিয়েছিলাম, তবে সেটা পরে। হ্যাঁ, তো আসল কথায় আসি। ঘরটাতে চাবি খুলে ঢোকা মাত্র শুনতে পাই পায়রার ডানার বিকট শব্দ। ঘরটিতে দীর্ঘকাল কেউ না ঢোকার কারণে আর ব্যবহার না করার কারণে পায়রা নানা পোকামাকড়ের আবাসস্থল হয়ে উঠেছিল সেটি। ঘরটিতে নানান রকম পুরনো ভেঙে যাওয়া নষ্ট হয়ে যাওয়া জিনিসপত্র রাখা হতো মূলত এটার জন্যই। এখন সেগুলি এক একটি ধুলোর স্তূপে পরিণত হয়েছে। প্রায় 2 ঘন্টা ধরে কিছু পাওয়ার আশায় খোঁজাখুঁজি করার পর হঠাৎ চোখ যায় একটি পড়ে থাকা ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমটি দেওয়াল থেকে পড়ে ভেঙে গেছে
এবং তাতে একটি ছেঁড়া কাগজের অর্ধেক টুকরো দেখা যাচ্ছে। তার মানে আমরা যে ছেঁড়া কাগজের টুকরোটা পেয়েছিলাম ওটা কি তার অর্ধেকটা? হ্যাঁ রানা প্রতাপ, কাগজটি জুড়লে এটাই দাঁড়ায়, বন্ধ দুয়ার খোলো, পাবে মানিক ষোলোর, নামি যার জীবন, ধন রইল গোপন, বিভূতিচন্দ্র। এরপর সবার চোখের আড়ালে বেরিয়ে পড়ি গ্রামের বয়োজ্যেষ্ঠ কোনো কিছু মানুষের কাছ থেকে জানার জন্য যে বিভূতিচন্দ্রটা কে ছিলেন, এবং তা আমি জানতেও পারি। এরপর বাকি রইল একটা কাজ, নামই তার জীবন। এই লাইনটির অর্থ বার করা, তবে এটারও অর্থ বার করতে বেশি সময় লাগেনি। জলই যে জীবন সে কথা কারোর অজানা নয়। গতকাল সন্ধ্যেবেলা জমিদার বাড়িতে ঢোকার সময় আমি বাড়ির আশপাশটা ঘুরে দেখছিলাম, তখনই নজর পড়ে বাড়ির পেছনের পুকুরটির ওপর। বিষ্ণুধর জানায় পুকুরটিকে ঘিরে নাকি আগে অনেক জঙ্গল ছিল, এখনো যদিও ছিল তবে আগের মতো না। আর তারা ছোট থেকেই শুনে এসেছে ওই জঙ্গলে নাকি অনেক বিষাক্ত সাপ আছে, তাই পুকুরটিতে যাওয়ার আর কারো সাহস হতো না। আর সেই থেকে পুকুরটি কেউ ব্যবহারও করে না। ঠিক তখনই আমার সন্দেহ হয়। বিষ্ণুধর এও জানায় তারা কখনো কোনো সাপ দেখেনি, তবে ওই যে লোকমুখে শোনা, তাই সাহস পায়নি। তারপর যা কিছু ঘটেছে সবই তো আপনাদের জানা। আমি রথিজিতের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। রথিজিতের কথা শেষ হতে বললাম, তাহলে ওই পাগলটা কে ছিল, আর ওই কাগজের টুকরোটা সে পেরোই বা কোথা থেকে? রথিজিৎ আমার কথায় হো হো করে হেসে উঠল। না, যে ছিল সে একটি সুস্থ স্বাভাবিক মানুষ, যেটা আর কেউ নয়, আমাদের বিষ্ণুধর। বিষ্ণুধর নায়মশাইয়ের কথা মতো ধুলো মেখে নিজের বেশ পাল্টে এসেছিল, আর তার সাজ পোশাক দেখে রানা প্রতাপও টের পায়নি। রানা প্রতাপবাবু বললেন, অথিজিৎ বাবু, আপনি জানলেন কি করে যে ওটা বিষ্ণুধর ছিল? আর নায়েব মশাই? আর ঠিক বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। ভোরের বেলা যখন আমি বিষ্ণুধরকে জানাতে যাই যে আমি 3 তলার ঘরে যাচ্ছি, কেউ খোঁজ করলে যেন সে বলে আমি গ্রাম ঘুরতে বেরিয়েছি, তখনই আমি ওর ঘরে এক কোণের ট্রাঙ্কের পাশে লুকিয়ে রাখা ধুলো মাখা ছেঁড়া শাল দেখতে পাই। সব থেকে বেশি অবাক লাগে যখন তাকে মিথ্যে কথা বলতে বলার পরও সে কোনো প্রশ্ন করে না, কারণ সবটা আগে থেকেই জানতো যে হয়তো আমি তার সাহায্য নিলেও নিতে পারি। তাহলে নায়েব মশাই, বাকিটা আপনি বলুন। বড় কর্তা আমাকে ক্ষমা করবেন, আমি এইবারেও আগের বারের মতো লক্ষ্মী পূজার আগে বস্ত্র বিতরণের জন্য যে সমস্ত জিনিসপত্র আনা হয়েছিল তা 3 তলায় রাখার ব্যবস্থা হয়। তখনই 3 তলার সবার শেষ ঘরের দিকে একটা কাগজের টুকরো পড়ে থাকতে দেখে আমি সেখানে যাই এবং সেটা তুলি। দেখি একটা হিয়ালি ছড়া লেখা আছে। আমি সেটা দেখে ভয় পেয়ে যাই, কারণ ছোট কুমার যে কাগজের টুকরোটা পেয়েছিল ওটা আমি প্রথমে পাইনি। আমি কাগজের শেষ অংশটা পেয়েছিলাম, যেখানে নায়েব বংশের কারোর একটা নাম লেখা ছিল। পরে আমি বিষ্ণুধরের থেকে চাবিটা নিয়ে ঘরটা খুলে কাগজের অর্ধেক টুকরোটা পড়ে ফটো ফ্রেমের সাথেই পাই। তখন সেটা আমি বদলে নিই। হয়তো হাওয়ায় বা পায়রার মুখে করে কাগজটা কোনোভাবে দরজার কাছে পড়েছিল, আর সেটাই আমি দেখতে পাই। আমার মনে হয়েছিল একমাত্র রথিজিৎ বাবুই পারে এই হেয়ালি ঝড়ার সমাধান করতে, তাই আমি পরিকল্পনা করেছিলাম। নায়েব মশাই চাইলেও রানা প্রতাপ বা বীরসিংহ বাবুর সাথে আলোচনা করতে পারতেন এই ব্যাপার নিয়ে, বা তারপর আমাকে জানাতে পারতেন, কিন্তু তিনি তার পূর্ববংশের কারোর নাম দেখে ভয় পান যে যদি সত্যি গুপ্তধন পাওয়া যায়, আর সেটা যদি কোনো অসৎ পথে পাওয়া গুপ্তধন হয়, তাহলে সে অর্থ তার মতে ছোঁয়াও পাপ। রানা প্রতাপ যেহেতু এই গুপ্তধন নায়েব বংশের কারোরই, তাই আশা করি এই গুপ্তধন নিয়ে কি করা হবে তার সিদ্ধান্ত নায়েব মশাই নেবেন। এরপর পরদিন সকাল সকালই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তবে রথিজিৎ এইবার তার পারিশ্রমিক নিতে না করেনি। পরে যদিও শুনেছিলাম নায়েব মশাই পাওয়া গুপ্তধনের পুরোটাই গ্রামের উন্নয়নের কাজে লাগিয়েছিলেন। নায়েব মশাই নিজে তার এক অংশও নেননি।
শেষ হলো আমাদের আজকের গল্প, মায়াবতীর কলমে লেখা রথিজিতের গোয়েন্দা কাহিনী গুপ্তধনের সন্ধানে। আজের গল্পের সূত্রধার এবং কথকের চরিত্রে আমি সৌম, অন্যান্য চরিত্রে সৌম, সন্দীপ সিনিয়র, দিব্যেন্দু, তমাল এবং সংহিতা। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, এবং অবশ্যই একটি শেয়ার করে দেবেন। আর এরকম গল্প আরও শুনতে হলে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন। আজ চলি, দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।